আজকে একজন রোগীর কেস হিস্ট্রি আপনাদেরকে শোনাই। প্রায় বছর দেড়েক আগে এক ভদ্রমহিলা আনুমানিক ৪৫ বছর হবেন। তার হাজব্যান্ড প্রায় দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকেন ২৫-৩০ বছর এবং ৩-৪ বছর পর পর আসেন। তার এক ছেলে এক মেয়ে। ছেলে কলেজে পড়ে এবং মেয়ের বিবাহিত এবং মেয়ের বিয়ে দিয়েছেন প্রায় ৫-৭ বছর হয়েছে। যে কারণে আমার কাছে এসেছেন তার আগের ঘটনাটা একটু আপনাদের কাছে বলি যে প্রায় ২ বছর থেকে ওনার একটা সমস্যা শুরু হয়, যেটা ছিল উনি হঠাৎ করে চোখে একটু অস্বস্তি অনুভব করছিলেন এবং এটা পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গিয়েছে যে উনি বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারছিলেন না এবং একটা পর্যায়ে ওনার প্রায় চোখ বন্ধ করে থাকতে হতো এবং ওনাকে হাঁটা চলা বা পরিবারের সদস্যদের সহায়তা করতে হতো। তো এই পর্যায়ে তার পরিবারের সদস্যগণ তাকে অপথলমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। তারা তাদের নিয়ম অনুযায়ী, প্রোটোকল অনুযায়ী বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করেন, ঔষধ প্রয়োগ করেন এবং তাতেও যখন উন্নতি হচ্ছিল না, তারা জানান যে এটা চোখের কোনো সমস্যা না, এটা কোনো নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে এবং তারা একজন নিউরোলজিস্টের কাছে পরামর্শ নিতে বলেন। সেই অনুযায়ী তারা একাধিক নিউরোলজিস্ট দেখান এবং মোটামুটি সবাই একটু সিদ্ধান্ত উপনীত হন যে এই রোগটির নাম হচ্ছে ব্লেফারোস্পাজম, যাতে রুগীর চোখের মাসেলের মুভমেন্টের কারণে রুগী চোখ খুলে রাখতে পারে না বা অস্বস্তি অনুভব হয় এবং এই লক্ষণগুলো হয় এবং সেই অনুযায়ী তারা চিকিৎসা সেবা প্রদান করেন এবং এটার একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে বটুলিনিয়াম টক্সিন এবং সেটা তারা দীর্ঘদিন ব্যবহার করেন। রুগী হাসপাতালেও ভর্তি থাকে, কিন্তু কোনোভাবেই রুগীর উন্নতি হচ্ছিল না। তার যে সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট কিছুই হচ্ছিল না। তো এ পর্যায়ে তারা একজন সিনিয়র নিউরোলজিস্টের শরণাপন্ন হন এবং সেই স্যার পেশেন্টকে দেখেন, সকল কাগজপত্র দেখে তিনি তাদেরকে জানান যে এটা মানসিক কারণে হতে পারে, আপনারা একজন সাইকিয়াট্রিস্ট দেখান। কিন্তু রুগীর লোক কোনোভাবেই কনভিন্সড না, যে তাদের ধারণা তার কোনো মানসিক চাপ নেই, কোনো স্ট্রেস নাই, হ্যাপি ফ্যামিলি, তার মানসিক রোগ হওয়ার কোনো কারণ নেই। তারপরও তারা চেম্বারে আসেন। যখন চেম্বারে আসেন তখন আমি প্রথমে রুগীর অভিভাবক বা সাথে যারা ছিলেন সবার কাছ থেকে ডিটেলস শুনি। তাদের কোনো ফ্যামিলিয়াল স্ট্রেস, ফিনান্সিয়াল স্ট্রেস, ছেলে মেয়ে রিলেটেড স্ট্রেস বা কোনো ধরনের স্ট্রেস আমি ফাইন্ড আউট করতে পারিনি। তারপরে ভদ্র মহিলার সাথে আমি একান্তে কথা বলার চেষ্টা করি। তিনি একই কথা বলে যান, তার কোনো ধরনের কোনো স্ট্রেস নাই, সে কমপ্লিটলি ফাইন। তিনি অত্যন্ত রিলিজিয়াস এবং তার পরিবারে কারো মানসিক রোগ নাই এবং এরকম আগেও কখনো হয়নি। যেহেতু সে দীর্ঘদিন একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তার মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা তৈরি হয়েছে এবং সেই জন্য সেই কিছু উদ্বিগ্নতা কমানোর জন্য আমি কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট লো ডোজে সাজেস্ট করি এবং ২-৩ সপ্তাহ পরে ফলো আপে আসতে বলি। ইন দি মিন টাইম তাকে কিছু বিহেভিয়ারাল টেকনিক আমি অ্যাপ্লাই করতে বলি অভিভাবককে, যে তাকে অ্যাসিস্ট করে হাঁটানো বা অন্যান্য জিনিসগুলো, এই জিনিসগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলতে বলি। ২-৩ সপ্তাহ পর যখন আমি আসি, দেখি যে রুগীর কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এ পর্যায়ে আমি রুগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেই এবং সেই অনুযায়ী রুগীকে আমরা হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে ভর্তির পর আমরা সাধারণত আমার যে প্রভিশনাল ডায়াগনোসিস বা যেটা চিন্তা করে আমি হাসপাতালে ভর্তি করেছি, যে এটা হয়তোবা কনভার্সন ডিসঅর্ডার হলেও হতে পারে, আমি নিশ্চিত ছিলাম না। তো ভর্তির পর আমরা ঔষধ স্টার্ট করি, ঔষধের ডোজ কিছু বাড়াই, পাশাপাশি যে ইম্পর্টেন্ট কাজটা আমরা করা শুরু করি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, রুগীর সাথে কথা বলা। এবং এটার পার্ট প্রথম যেটা হচ্ছে যে রুগীকে আসলে একান্তে কথা বলে এক্সপ্লোর করা, তাকে যে আসলে কোনো স্ট্রেস হচ্ছে কি না। কারণ এই যে চোখের যে সমস্যাটা, এটা আরেকটা কারণে হতে পারে, অর্গানিক বা নিউরোলজিক্যাল কারণ ছাড়াও সাইকোজেনিক ব্লেফারোস্পাজম বলতে একটা টার্ম আছে, যে মানসিক কারণে অনেক সময় হতে পারে। পর্যায়ক্রমে আমি এবং আমার সহকর্মী যারা ছিলেন হাসপাতালে, যেহেতু আমার আন্ডারে অনেক সহকর্মী থাকেন, আমরা রুগীর সাথে কাউন্সেলিং করি, এক্সপ্লোর করার চেষ্টা করি। এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি, আপনারা জানেন যে একটি সেশন একটা পেশেন্টের সাথে র্যাপো বিল্ড আপ করা, সম্পর্ক তৈরি করা এবং তার ভিতর থেকে কথা বের করে আনা একটা বেশ দীর্ঘমেয়াদী প্রসেস। এবং আস্তে আস্তে কথা বলার এক পর্যায়ে রুগী জানান যে তিনি আমার সাথে কথা বলতে চান আলাদাভাবে।
তো আমরা কথা বলি। রুগী আমার কাছ থেকে এতটুকু আশ্বস্ত হতে চান যে তার এই বিষয় তার পরিবারের কেউ কখনো জানতে পারবে না এবং এটা কোনোভাবেই জানানো যাবে না। তো আমাদেরও কিছু লিগ্যাল বাইন্ডিংস থাকে। আমরা আসলে কিছু কিছু ব্যতিক্রম ছাড়া রোগীর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। আমি তাকে অ্যাসিওর করি যে এটা আপনি ছাড়া এবং আমি ছাড়া আর কেউ জানবে না, কিন্তু আমাদের এই জিনিসটা জানা প্রয়োজন আপনার ভালোর জন্য, না হলে আপনি এই রোগ থেকে বের হতে পারবেন না। উনি অনেক হেজিটেশনের মধ্যে থাকেন, অনেক হেজিটেট করেন। তারপরে আস্তে 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 উনি আমাকে জানান যে প্রায় বছর 2-2.5 আগে তার সাথে সামহাউ তার জামাতার একটু অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং উনি খুবই পায়াস মহিলা, এবং তারপর উনি বোঝার পর খুব বেশি দিন সেটা কন্টিনিউ করেন এবং আস্তে আস্তে উনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং তার মধ্যে গিল্ট ফিল করা কাজ করে, অপরাধবোধে উনি ভুগতে থাকেন, কিন্তু তিনি কাউকে প্রকাশ করতে পারছেন না, কারোর সাথে শেয়ার করতে পারছেন না এবং এটা কাউকে বলার মতো না। আস্তে আস্তে এই যে তার সমস্যাগুলো, তার যে মেন্টাল কনফ্লিক্ট, মেন্টাল স্ট্রেস, এগুলোই তার শারীরিক বিভিন্ন সিমটমের মাধ্যমে, অনেক সময় আমরা যখন মেন্টাল কনফ্লিক্ট বা স্ট্রেস যখন আমরা প্রকাশ করতে পারি না, তখন সেটা শারীরিক বিভিন্ন সিমটমের মাধ্যমে প্রকাশ পায়। এক একজনের এক একভাবে সেটা প্রকাশ পায়। সেটা আমরা পরবর্তীতে এই রোগ নিয়ে যখন বিস্তারিত আলোচনা করব তখন হয়তো বলবো। এরপর থেকেই তার মধ্যে যখন এরকম মনে হলো, সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করলো এবং এটা সে প্রকাশ করতে পারছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না, তার এই সিমটমের মাধ্যমে তার লক্ষণগুলো দেখা দিল। আস্তে আস্তে আমরা তার সাথে সাইকোথেরাপি শুরু করলাম। আমরা এক্সপ্লোরেটিভ থেরাপি, রিল্যাক্সেশন, এবং আমরা সাধারণত এই ক্ষেত্রে যেটা করে থাকি, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আমরা বিহেভিয়ার থেরাপি বা পরিবারকে ইনভলভ করা। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা আমাদের লিমিটেশন ছিল যে এই কথা কোনোভাবেই পরিবারের অন্য সদস্যদেরকে জানানো যাবে না, এবং এটা খুবই একটা সামাজিকভাবে, পারিবারিকভাবে এমন একটা বিষয়। তো আমরা যেটা করি, ব্যবহারিক চিকিৎসা ফ্যামিলির প্রতি সেদিকে না গিয়ে আমরা পেশেন্টের কগনিশন চেঞ্জ করার জন্য সিবিটি বা সেই পদ্ধতি অ্যাপ্লাই করি। আস্তে 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 সময় হয়তো একটু দীর্ঘ সময় লেগেছে, আস্তে আস্তে রুগী স্বাভাবিক জীবনে ফিরে গেছে এবং রুগী ওষুধ খাচ্ছে। এখনও মাঝে মধ্যে আমাদের কাছে ফলো আপে আসে, যখন তার খুব বেশি খারাপ লাগে সে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেয় এবং সে একা কথা বলে এবং সে সম্পূর্ণ ভালো আছে। যে রুগীর গল্পটি আপনাদেরকে শোনালাম, উনি কনভার্সন ডিসঅর্ডারে ভুগছিলেন। কনভার্সন ডিসঅর্ডার নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। শুধু এতটুকু বলতে চাই যে কনভার্সন ডিসঅর্ডার এমন একটি মানসিক চাপজনিত রোগ, যখন কোনো মানুষ তার মনের চাপ, কোনো কনফ্লিক্ট, দ্বিধাদ্বন্দ্বকে কোপ করতে পারে না, কারোর সাথে শেয়ার করতে পারে না, এটা তার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে, তখনই তার সেই মানসিক চাপ, কনফ্লিক্টগুলো শারীরিক বিভিন্ন উপসর্গের মাধ্যমে কনভার্ট হয়। এই জন্যই এটাকে কনভার্সন ডিসঅর্ডার বলা হয়। এটা একসময় বহুল প্রচলিত নাম হিসাবে এটার নাম ছিল হিস্টেরিয়া, বর্তমানে একে ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডারও বলা হয়ে থাকে।